হ্যালো স্টুডেন্টস, আমি মৌমিতা ম্যাম। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি তোমাদের 6th সেমিস্টার মেজর পলিটিক্যাল সায়েন্সের পেপার 13 থেকে এলিট মডেল অফ জাস্টিস অ্যান্ড প্লুরালিস্ট মডেল অফ জাস্টিস, তোমাদের এর আগের দিন কিন্তু ক্লাসে আমি কনসেপ্ট অফ জাস্টিস বা কনসেন্ট এটা করিয়েছিলাম। তো আজকে আমি তোমাদের জাস্টিসের মধ্যে এলিট মডেল আর প্লুরালিস্ট মডেল নিয়ে কিন্তু ডিসকাস করব। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করে দিই আজকের ক্লাসটা। দেখো, যেটা এলিট মডেল যেটা রয়েছে, এলিট মডেল অনুযায়ী সমাজে অল্প কয়েকজন শক্তিশালী এবং প্রভাবশালী মানুষই আসলে সিদ্ধান্ত নেয়। ঠিক আছে, মানে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কিন্তু শুধুমাত্র এলিট মডেল অনুযায়ী বলা হচ্ছে যে এলিট মানে হচ্ছে যেখানে কিছু মুষ্টিমেয় শক্তিশালী এবং প্রভাবশালী মানুষেরাই সমস্ত রকমের সিদ্ধান্ত নেবে। এই মানুষদের বলা হয়ে থাকে এলিট বা অভিজাত শ্রেণী। এবার এই এলিট শ্রেণী কারা? এলিট হতে পারে কোনো বড় রাজনীতিবিদ, কোনো ধনী কোনো ইন্ডাস্ট্রিয়ালিস্ট বা কোনো উচ্চপদস্থ কর্মকর্তা অথবা কোনো ক্ষমতাবান মানুষ। ঠিক আছে, তো এই এলিট গোষ্ঠীর মধ্যে কিন্তু এরা পড়ে। এই যে মডেলটা, এই এলিট মডেল, এখানে বলা হচ্ছে যে সমাজে ক্ষমতা সবার মধ্যে সমানভাবে ভাগ করা থাকে না। যদিও বা বলা হচ্ছে এটা বলা হয় যে প্রত্যেকটা মানুষের মধ্যে সমান অধিকার ভাগ করা থাকবে বা প্রত্যেকটা মানুষ সমান ক্ষমতার অধিকারী হবে, কিন্তু এলিট মডেলে বলা হচ্ছে যে সমাজে ক্ষমতা কিন্তু সবার মধ্যে সমানভাবে ভাগ করা থাকে না, বরং ক্ষমতা একটি ছোট গোষ্ঠীর হাতে থাকে কেন্দ্রীভূত। তাই অনেক সময় ন্যায় বিচার বা জাস্টিস সেই এলিট শ্রেণীর স্বার্থ অনুযায়ী গঠিত হয়। দেখো, কথাটা কিন্তু খুব সত্যি। সমাজে দেখবে যে ন্যায় বিচার বা জাস্টিস এটা প্রত্যেকের জন্যই প্রযোজ্য, এটা আমরা বলি সমানভাবে প্রযোজ্য, কিন্তু এলিট মডেল এটা বলা হচ্ছে যে সমাজের সমস্ত ক্ষমতা সবার মধ্যে কিন্তু সমানভাবে নেই। যা আছে তা একটি ছোট গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত আছে। সেই ছোট গোষ্ঠী হচ্ছে এলিট শ্রেণী, যার মধ্যে পড়ছে পলিটিশিয়ানরা, যার মধ্যে পড়ছে উচ্চপদস্থ কর্মচারীরা, যার মধ্যে আছে ইন্ডাস্ট্রিয়ালিস্টরা। এরাই হচ্ছে মেন ক্ষমতাশালী আর কি শ্রেণী। আর এদের হাতেই সমস্ত ক্ষমতা যেহেতু কেন্দ্রীভূত আছে, তাই অনেক সময় ন্যায় বিচারটা কিন্তু এদের ক্ষেত্রেই যায় বা এদের ফরেই যায়। অনেক সময় ন্যায় বিচারটা এদের স্বার্থ অনুযায়ী গঠিত হয়। উদাহরণ হিসেবে দেখো, বলা যায় কোনো দেশের বড় নীতি বা আইন অনেক সময় সাধারণ মানুষের মতামত না নিয়ে শুধুমাত্র ক্ষমতাবান গোষ্ঠী ঠিক করে। অনেক দেশে এরকম হয় যে কোনো একটা আইন আসবে, সেই দেশে কোনো একটা বড় আইন বা কোনো একটা বড় একটা নীতি সেখানে প্রণয়ন করা হবে, সেক্ষেত্রে সাধারণ মানুষের মতামত নেওয়ার কোনো প্রয়োজন মনে করা হয় না, কারণ সেখানে অলরেডি সেই ক্ষমতাবান গোষ্ঠী, সেই এলিট গোষ্ঠী বসে আছে। তাদের মতামত নিয়ে কিন্তু সবটা ঠিক করা হয়। তারা কি করে, সেই এলিট গোষ্ঠী কি করে, নিজেদের সুবিধা বা স্বার্থ রক্ষা করার জন্য সিদ্ধান্ত নিতে পারে। তারা কোনো একটা আইন বা কোনো একটা নীতি প্রণয়নের আগে তাদের সাথে আগে ডিসকাশন হয় এবং তারাই ঠিক করে যে তাদের জন্য কোনটা সুবিধে হবে, তাদের জন্য কোনটা ভালো হবে, কোনটা করলে তাদের স্বার্থ রক্ষা হবে, সেইভাবে কিন্তু সেই নীতি বা সেই আইনটা প্রণয়ন হতে পারে। কাজে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে ক্ষমতাবান মানুষদের প্রভাবটা বেশি, এবং এর ফলে কি হচ্ছে, ন্যায় বিচারটা তাদের ফরেই কিন্তু যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা, তারপর দেখো এই মডেলের কিন্তু আমরা সমালোচনাও দেখতে পাবো। এই এলিট যে মডেলটা আছে, এখানে কিন্তু যারা ক্রিটিক বা সমালোচক আছে তারা বলেছে এর ফলে কি সাধারণ মানুষের মতামত ও অধিকার অনেক সময় গুরুত্ব পায় না, যেহেতু সমস্ত ক্ষমতা, সিদ্ধান্ত নেওয়ার অধিকার একটা পার্টিকুলার শ্রেণীর মধ্যে রয়েছে, শ্রেণীর হাতে রয়েছে। কাজেই সাধারণ মানুষরা কিন্তু নিজেদের মতামত প্রকাশ করার অবকাশ পায় না বা তাদের অধিকারগুলো গুরুত্ব পায় না। ঠিক আছে, ফলে প্রকৃত গণতান্ত্রিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করা কঠিন হয়ে পড়ে। তবে যারা এই মডেলকে সাপোর্ট করেছেন তারা বলেন যে সমাজে তো আর সব মানুষ ইকুয়ালি সিদ্ধান্ত নিতে পারে না, তাই না? সবার সিদ্ধান্ত মেনে নিতে গেলে তো অনেক ঝামেলা সৃষ্টি হবে। তাই যারা
কেবলমাত্র অভিজ্ঞ বা যারা কেবলমাত্র শক্তিশালী নেতা তাদের হাতেই হচ্ছে ক্ষমতা থাকা দরকার এবং তারাই যাবতীয় সিদ্ধান্ত নেবে। কাজে আমরা দেখলাম কি যে এই মডেলটার দুটো আর কি পার্ট দেখলাম, যেখানে এর পক্ষে কিছু লোক বলেছে যে যেহেতু সমাজে অনেক ধরনের অনেক কিছু নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করতে হয় এবং সবার মতামত নেওয়াটা পসিবল হয় না, কাজেই যারা অভিজ্ঞ যারা ক্ষমতাশীল তাদেরই সিদ্ধান্ত, তাদের থেকেই তাদের ওপিনিয়ন নিয়ে হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। আর যারা সমালোচক ওরা বলছে যে যেহেতু শুধুমাত্র একটা পার্টিকুলার শ্রেণীর সিদ্ধান্ত অনুযায়ী সবটা হয়, কাজে অর্ডিনারি মানুষরা তাদের প্রস্তাব বা তাদের ওপিনিয়ন রাখতে পারে না, ফলে প্রকৃত গণতন্ত্র কিন্তু প্রতিষ্ঠা হয় না। ঠিক আছে, এবার দেখো প্লুরালিস্ট মডেল অফ জাস্টিস। প্লুরালিস্ট মডেল সম্পূর্ণ কিন্তু ভিন্ন ধারণা দিচ্ছে। এই মডেল অনুযায়ী সমাজে ক্ষমতা কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর হাতে সীমাবদ্ধ থাকে না, যেটা আমরা আগেরটায় দেখেছিলাম যে কোনো এক নির্দিষ্ট ব্যক্তির হাতে কিন্তু সমস্ত ক্ষমতা থাকে না, বরং কি হয় বিভিন্ন গোষ্ঠী, সংগঠন এবং মানুষের মধ্যে কিন্তু ক্ষমতা ভাগ থাকে। এলিটে কি হচ্ছে, এলিটে শুধুমাত্র ক্ষমতাশীল মানে এক শ্রেণীর ক্ষমতাশীল মানুষের হাতে থাকছে ক্ষমতা, কিন্তু প্লুরালিস্ট মডেলে কি হচ্ছে এখানে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, সংগঠন এবং মানুষের মধ্যে কিন্তু ক্ষমতা ভাগ হয়ে থাকে। এই গোষ্ঠী কারা? এই গোষ্ঠীগুলোর মধ্যে থাকতে পারে শ্রমিক সংগঠন বা লেবার যে ইউনিয়ন থাকে সেগুলো, ব্যবসায়ী সংগঠন, সামাজিক সংগঠন, ঠিক আছে, বিভিন্ন রকমের রাজনৈতিক দলগুলো এবং নাগরিক সমাজ। মানে সবাই কিন্তু মিলেমিশে যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারছে। কোন মডেল ওয়াইজ? প্লুরালিস্ট মডেল অনুযায়ী। ঠিক আছে, প্রত্যেক গোষ্ঠী নিজের স্বার্থ এবং অধিকার রক্ষার জন্য কাজ করে। আমরা এলিটটা দেখেছিলাম কি সেখানে যারা হচ্ছে ক্ষমতাবান, যারা যে শ্রেণী, তারা তাদের সুবিধার জন্য তাদের স্বার্থ রক্ষার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছে। আর এই প্লুরালিস্ট মডেলে কি হচ্ছে এখানে বিভিন্ন গোষ্ঠী রয়েছে, তার মধ্যে রয়েছে শ্রমিক সংগঠন, ব্যবসায়ী সংগঠন, রাজনৈতিক দল, তারপরে হচ্ছে নাগরিক সমাজ, প্রত্যেকে কিন্তু নিজেদের স্বার্থ নিজেদের সুবিধা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারছে। ঠিক আছে, আর দেখো কি বলেছে, প্লুরালিস্ট মডেল অনুযায়ী ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠিত হবে যখন এই বিভিন্ন গোষ্ঠীর মধ্যে আলোচনা, প্রতিযোগিতা এবং সমঝোতার মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়। তো এই মডেলে এটাই বলা হচ্ছে যে প্রকৃত মানে গণতান্ত্রিক দেশে প্রকৃত ন্যায় বিচার তখনই প্রতিষ্ঠা হবে যখন এই যে বিভিন্ন গোষ্ঠীগুলো, বিভিন্ন সামাজিক গোষ্ঠী, নাগরিক গোষ্ঠী, রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, ব্যবসা সংগঠন যখন প্রত্যেকে নিজেদের মধ্যে আলোচনা করে, নিজেদের মধ্যে প্রতিযোগিতা রেখে এবং একে অপরের সাথে সমঝোতা করে কোনো ব্যাপারে যখন সিদ্ধান্ত নেবে, তখনই কিন্তু প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে। এতে করে কি সমাজের অনেক মানুষের মতামত প্রতিফলিত হয়, প্রত্যেকের না হলেও একটা মানে মনে করো যে অর্ডিনারি মানুষদের প্রতিনিধি হিসেবে কোনো একটা শ্রমিক সংগঠন বা কোনো একটা ব্যবসায়ী সংগঠন, সবাই কিন্তু মানে সবার ওপিনিয়নটা আমরা এখানে জানতে পারি। ঠিক আছে, যেমন দেখো উদাহরণ হিসেবে বলা যায় কোনো নতুন আইন তৈরির সময় সরকার কি করে, শ্রমিক, ব্যবসায়ী, শিক্ষক বা অন্যান্য গোষ্ঠীর মতামত নিলে সেটি হবে প্লুরালিস্ট পদ্ধতি। অবশ্যই যদি সরকার কোনো নতুন আইন প্রণয়ন করতে চায়, তবে যদি সরকার শুধুমাত্র ওই ক্ষমতাশীল গোষ্ঠীর পরামর্শ ছাড়াও যদি শ্রমিকদের, ব্যবসায়ীদের এবং শিক্ষক এবং আদার্স যে সংগঠন রয়েছে সবার যদি মতামত নেয়, তবে সেটিকে আমরা প্লুরালিস্ট মডেল বলতে পারবো। ঠিক আছে, কেননা এই মডেলের প্রধান ধারণা হচ্ছে যে সমাজে বিভিন্ন মত এবং স্বার্থ থাকা স্বাভাবিক এবং সেগুলোর মধ্যে ভারসাম্য তৈরি করাই হচ্ছে ন্যায় বিচারের একটি গুরুত্বপূর্ণ উদাহরণ। ঠিক আছে, চলো, তো এই ছিল তোমাদের আজকের ক্লাসটা, এলিট মডেল আর হচ্ছে প্লুরালিস্ট মডেল। আমি আশা করব তোমাদের কোনো কনফিউশন থাকবে না, দুটোই কিন্তু খুব ইজি বিষয়, বাট একে অপরের সাথে দুটার মধ্যে ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, চলো, এই ছিল তোমাদের আজকের ক্লাসটা। যারা ভাবছো আমাদের কাছে অ্যাডমিশন নেবে তারা আমাদের অফিসিয়াল নাম্বারে কল করে নিতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দেখো দেওয়া আছে এখানে। এছাড়াও কিন্তু এখানে কোর্স ফিও রয়েছে মেজর এবং মাইনর দুটোর জন্যই। ঠিক আছে, তোমাদের অনলাইন ক্লাসেস কিন্তু শুরু হয়ে গেছে এবং নোটসও প্রোভাইড করা চলছে। চলো, আজকে এতটাই থাকলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।